650 মিলিয়ন মানুষের টিভি সেটের সামনে বসে সরাসরি এই মুহূর্তটি প্রত্যক্ষ করা মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি। এটি ছিল এমন এক সময় যখন মহাকাশ সম্পর্কে মানুষের জ্ঞান ছিল অত্যন্ত সীমিত। ছিল না কোনো সুপার কম্পিউটার, ইন্টারনেট, স্যাটেলাইট নির্ভর যোগাযোগ ব্যবস্থা। এমনকি আজকের স্পেস এক্সের সুপার হ্যাভি বুস্টার বা স্টারশিপের মতো কোনো রকেট। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বললে প্রযুক্তিগত সক্ষমতা ছিল প্রায় শূন্যের কোঠায়। ভূপৃষ্ঠ থেকে শূন্যের দিকে মানুষের যাত্রা শুরু হয়েছিল 1783 সালে ফরাসি দুই ভাইয়ের হট এয়ার বেলুনের মাধ্যমে। আর সেই যাত্রার এক ঐতিহাসিক পরিণতি ঘটে 1969 সালে অ্যাপোলো 11 মিশনে আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিনের চাঁদে অবতরণের মধ্য দিয়ে। যে বাহনে চড়ে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছিল, যে প্রযুক্তি ও প্রকৌশল এই অভিযানকে বাস্তবে রূপ দিয়েছিল, এটি ছিল শান্তিকালীন সময়ে কোনো রাষ্ট্রের পক্ষে গ্রহণ করা সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। 1960 সাল থেকে পরিচালিত এই কর্মসূচিতে ব্যয় হয় প্রায় $25.4 বিলিয়ন, যা 2026 সালের মূল্যে প্রায় $278 বিলিয়ন সমান। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে প্রায় 4 লক্ষ মানুষ সরাসরি যুক্ত ছিলেন এবং নাসা ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ছোট বড় প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় 20,000 সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এই প্রোগ্রাম বাস্তবায়িত হয়। হ্যাঁ, এটাই ছিল প্রজেক্ট অ্যাপোলো। এটাই ছিল মানুষের চাঁদে পৌঁছানোর রোমাঞ্চকর গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জার্মানির ভাগবাটোয়ারা চলছিল, তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন জার্মানির রকেট প্রকৌশলী এবং V2 রকেট প্রযুক্তি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আমেরিকার জন্য সবচেয়ে মূল্যবান অধিগ্রহণগুলোর একটি ছিল রকেট প্রকৌশলী ভার্নার ভন ব্রাউনকে নিজেদের দলে নেয়া, যিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচির নেতৃত্ব দেন। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ইউক্রেনে জন্ম নেওয়া সের্গেই কোরোলভকে তাদের মহাকাশ কর্মসূচির প্রধান হিসাবে নিযুক্ত করে। শীতল যুদ্ধের সময় গণতান্ত্রিক ও পুঁজিবাদী যুক্তরাষ্ট্র এবং কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় তীব্র প্রতিযোগিতা। উভয় পক্ষই প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া হয়ে ওঠে। এক সময় এই প্রতিযোগিতা সীমাবদ্ধ ছিল স্থল, সমুদ্র ও আকাশে, কিন্তু প্রযুক্তির অগ্রগতিতে খুলে যায় এক নতুন ক্ষেত্র, মহাকাশ। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করে। এটি ছিল 83 কেজি ওজনের একটি রেডিও ট্রান্সমিটার। এই ঘটনার মধ্য দিয়েই শুরু হয় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের স্পেস রেস। স্পুটনিক উৎক্ষেপণের খবর আমেরিকানদের স্তব্ধ করে দেয়। 1960 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডেমোক্রেট প্রার্থী জন এফ কেনেডি সোভিয়েত চ্যালেঞ্জ সম্পর্কে আগেই জাতিকে সতর্ক করেছিলেন। এর কিছুদিন পর 1961 সালের এপ্রিলে মাত্র 27 বছর বয়সী রুশ কসমোনট ইউরি গ্যাগারিন ভস্তক 1 মহাকাশ যানে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করে মহাকাশে যাওয়ার প্রথম মানুষ হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এই ঘটনা আমেরিকানদের জন্য ছিল চরম অপমানজনক। গ্যাগারিন দেশে ফিরে সোভিয়েত ইউনিয়নের জাতীয় বীর এবং বিশ্বজুড়ে এক আন্তর্জাতিক তারকায় পরিণত হন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজেদের পিছিয়ে পড়া মেনে নিতে পারেনি। ফলস্বরূপ 25 মে 1961 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি কংগ্রেসে হুট করে ঘোষণা দেন, এই দশক শেষ হওয়ার আগেই একজন মানুষকে চাঁদে পাঠিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার লক্ষ্য গ্রহণ করা হচ্ছে। I believe that this nation should commit itself to achieving the goal before this decade is out of landing a man on the moon and returning him safely to the earth. এই ঘোষণার মাধ্যমে শুরু হয় অ্যাপোলো কর্মসূচি। গ্রিক আলোর দেবতা অ্যাপোলোর নাম অনুসারে এই প্রকল্পের নামকরণ করা হয়। কেনেডি এটিকে একটি জাতীয় লক্ষ্য হিসেবে গ্রহণ করেন। এটি পরিণত হয় ইতিহাসের এক নজিরবিহীন সম্মিলিত প্রচেষ্টায়। পূর্বেই বলেছি, চূড়ান্ত পর্যায়ে এই কর্মসূচিতে কাজ করেন প্রায় 4 লক্ষ মানুষ, 20,000-এরও বেশি কোম্পানি ও ইউনিভার্সিটি। ব্যয়ের দিক থেকে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা তৈরির গোপন ম্যানহাটন প্রজেক্টের চেয়েও ব্যয়বহুল। ম্যানহাটন প্রজেক্ট এবং পারমাণবিক বোমা বিষয়ে আমার ধারাবাহিক 3 পর্বের ভিডিও রয়েছে, দেখার অনুরোধ রইল। লিংক ডেসক্রিপশনে।
চাঁদে মানুষ পাঠানোর জন্য বিজ্ঞানীরা একাধিক পদ্ধতি বিবেচনা করেন। কেউ প্রস্তাব দেন কক্ষপথে একাধিক রকেট জুড়ে দেয়ার, কেউ ভাবেন একটি স্বয়ংক্রিয় রকেট চাঁদে নামবে আর সেখান থেকে নভোচারীরা পৃথিবীতে ফিরে আসবে। শেষ পর্যন্ত তারা বেছে নেন এক অভিনব ও ঝুঁকিপূর্ণ পদ্ধতি, লুনার অরবিট রেন্ডুভো। এই পদ্ধতিতে একটি বিশাল রকেট একসাথে দুটি যানকে নিয়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে। সেখানে একটি যান চাঁদের কক্ষপথে অবস্থান করবে আর অন্যটি নামবে চাঁদের পৃষ্ঠে। মিশন শেষে সেই যানটি আবার চাঁদ থেকে উৎক্ষেপণ করে কক্ষপথে থাকা যানের সঙ্গে যুক্ত হবে এবং সেখান থেকে শুরু হবে পৃথিবীতে ফেরা। 1961 সালের এই ধারণাগুলো ছিল প্রায় কল্পবিজ্ঞানের মতো, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এমন একটি রকেট নির্মাণ করা যা এই পুরো মিশনকে বাস্তবে রূপ দিতে পারে। এই চ্যালেঞ্জের উত্তর ছিল স্যাটার্ন ভি রকেট, যার কারণে অ্যাপোলো মিশন সম্ভব হয়েছিল। স্যাটার্ন ভি হল মানব ইতিহাসে নির্মিত সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম রকেট। এর উচ্চতা ছিল 363 ফুট বা প্রায় 111 মিটার। রকেটটি কতটা বিশাল ছিল তা বোঝার জন্য বোয়িং 747 বিমানের সঙ্গে তুলনা করলেই ধারণা পাওয়া যায়। পূর্ণ জ্বালানি সহ এর ওজন ছিল প্রায় 6.2 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ 2.8 মিলিয়ন কেজি। উৎক্ষেপণের সময় এই রকেট 7.6 মিলিয়ন পাউন্ড থ্রাস্ট উৎপন্ন করত, যা প্রায় 85টি হুবার্ট ড্যামের সমান। 3 স্টেজের সমন্বয়ে গঠিত স্যাটার্ন ভি রকেটের সবচেয়ে বড় অংশটি ছিল ফার্স্ট স্টেজ বা S1C। এই স্টেজের ভেতরে ছিল তরল অক্সিজেন ও কেরোসিনের দুটি বিশাল ফুয়েল ট্যাঙ্ক এবং 5টি শক্তিশালী F1 ইঞ্জিন। এই মাইটি F1 ইঞ্জিনগুলোর কারণেই বিপুল পরিমাণের থ্রাস্ট উৎপাদন করা সম্ভব হয়েছিল। স্যাটার্ন ভি রকেটের দ্বিতীয় স্টেজকে বলা হয় S2। এটি রকেটের মাঝের অংশ। এই স্টেজে ছিল 5টি জেট ইঞ্জিন এবং জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়েছে তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন। পূর্ণ জ্বালানি সহ এই স্টেজের মোট ওজন ছিল প্রায় 4,80,000 কেজি। 5টি জেট ইঞ্জিন একসাথে স্টেজ 2কে প্রায় 1.1 মিলিয়ন পাউন্ড থ্রাস্টে গতিশীল করতে সক্ষম ছিল। স্যাটার্ন ভি রকেটের তৃতীয় স্টেজ S4B ছিল অ্যাপোলো প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রযুক্তিগতভাবে উন্নত অংশগুলোর একটি। এই স্টেজটি শুধু রকেটকে পৃথিবীর কক্ষপথে পৌঁছায়নি, বরং ট্রান্সলুনার ইনজেকশন সম্পন্ন করে পুরো স্পেসক্রাফটকে চাঁদের দিকে পাঠিয়েছিল। রকেটের একবারে ওপরে ছিল মূল অ্যাপোলো মহাকাশযান, যা নিজেও 3টি অংশে গঠিত। প্রথমটি ছিল লুনার মডিউল, যেটি শেষ পর্যন্ত চাঁদের পৃষ্ঠে অবতরণ করেছিল। দ্বিতীয়টি ছিল সার্ভিস মডিউল, যেখানে দিক পরিবর্তন, কক্ষপথে প্রবেশ ও বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় প্রোপালশন সিস্টেম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ছিল। তৃতীয়টি ছিল কমান্ড মডিউল, যেখানে 3 জন নভোচারী মিশনের বেশিরভাগ সময় অবস্থান করছিলেন। এই পুরো মহাকাশযানের একেবারে ওপরে সংযুক্ত ছিল লঞ্চ স্কেপ সিস্টেম, যা উৎক্ষেপণের সময় কোনো জরুরি পরিস্থিতিতে কমান্ড মডিউলটিকে রকেট থেকে বিচ্ছিন্ন করে অ্যাস্ট্রোনটদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া। এই সব কিছু মিলেই গঠিত হয়েছিল স্যাটার্ন ভি রকেট ও অ্যাপোলো মহাকাশযান। অ্যাপোলো প্রোগ্রামের অধীনে নাসা মোট 20টি মিশন পরিচালনার কল্পনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত অ্যাপোলো 17 মিশনের মাধ্যমেই কর্মসূচির সমাপ্তি ঘটে। বাজেট ঘাটতির কারণে অ্যাপোলো 18, 19 ও 20 এই 3টি মিশন বাতিল করা হয়। আসলে অ্যাপোলো মিশন এত বিস্তৃত ও তথ্যবহুল যা এক ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, তাই এই পর্বটি এখানেই শেষ করছি। অ্যাপোলো মিশনের ইতিহাস ও প্রেক্ষাপট কেমন লাগলো মতামত জানিয়ে দেবেন কমেন্টে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঐতিহাসিক অ্যাপোলো মিশনের রোমাঞ্চকর যাত্রা এবং ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে হাজির হচ্ছি পরের পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায়।